আমরা আমি বাইরে বাইরে চাকরি করেছি, সেই জন্য খুব একটা কলকাতায় থাকা হয়নি। কলকাতায় আমি ফ্যামিলি শিফট করি 98 সালে। তখন যে অসীমদার বাড়ির কাছেই আমাদের একটা ফ্ল্যাট ছিল, সেইখানে আমরা থাকতাম। তো আমার মেয়ে আর অসীমদার ছেলে একই স্কুলে একই ক্লাসে পড়তো। সেই সুবাদে আহ, আমার মিসেস ওকে বাসে তুলতে যেত। তখন অসীমদার মিসেস সুমনা পাইন দিদির সঙ্গে ওর আলাপ হয়। আর তখন সুমনা পাইন দিদির ইয়েতে আমার মিসেসকে বলতো যে একজন গুরুদেব আছে আমাদের বাড়িতে আসে, যাবে তো। ও, আমার মিসেস যেত ওর সঙ্গে। তো ও দেখেছে, এসে আমাকে গল্প করতো একজন গুরুদেব আছে এসে। কিন্তু এই গুরুদেব সম্বন্ধে আমার খুব একটা, মানে গুরু যত আছে ভারতবর্ষে অনেক গুরু আছে, এইসব গুরুদের সম্বন্ধে আমার ধারণা খুব একটা ভালো ছিল না। কেননা সবগুলোকে আমার মানে কেমন জানি একটা ইয়ে মনে হতো আর কি। আর সত্যি কিছু এরা এরা ঠিক নয়, এরকম স্বার্থী টাইপের মনে হতো। যাই হোক, সেই জন্য আমি আর সময়ও পেতাম না, আমি যেতেও পারতাম না। ওই যেত, যখন তখন আসতো, অনেক গেছে। তাছাড়া আমাদের বাড়িতে আমার পরিবারের কেউ গুরু দীক্ষিত ছিল না। আমার ঠাকুরদাকেও আমি কোনোদিন দেখিনি জপ তপ করতে, গুরু কিছু করতে। আমার বাবা মা কেউই গুরুদেবের দীক্ষিত নয়। আহ, কিন্তু এই তখন এরপর কি হলো, 2003 সালে গুরুদেবের 108তম যখন জন্মোৎসব হয় ওই সচিমাতা অনুষ্ঠান বাড়িতে, তখন আমার মিসেস বললো যে ওখানে বাবা আসবে, তুমি যাবে? তো আমি বললাম চলো যাই, দেখি কিরম গুরুদেব। তো আমি গেলাম ওনার মিসেসের সাথে। গিয়ে তো দেখছি অনেক ভক্তরা এসেছে, প্রচুর ভিড় ভাড়, প্রচুর লোক। এখন আমার চোখ খালি খুঁজে বেড়াচ্ছে কোথায় গুরুদেব রয়েছে। তো আমি তো কাউকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো আমি জিজ্ঞেস করলাম, সুমনা পাইন দিদিকে বোধহয় জিজ্ঞেস করলাম যে কোথায় গুরুদেব। ওই তো গুরুদেব, ওই যে। আমি দেখলাম যে ছোট মোটো একটা সাধারণ মানুষ বসে রয়েছেন। আমি বললাম এইটা গুরুদেব। তার সঙ্গে গিয়ে তার কাছে বসলাম, তার অনেক কথা শুনলাম। আমি তাকে দেখে দেখলাম যে এই দেখেই মনে হলো যে এই আমার গুরুদেব হবে। হম, এর কাছেই আমি দীক্ষা নেব বলে তখন আমি ঠিক করলাম। তারপরে একদিন ইয়েতে সল্টলেকে তন্দ্রাকুণ্ডুর বাড়িতে বাবা ছিল, তখন আমরাও গেছিলাম বাবার দর্শন করতে। তো দেখে তখন আমি বাবাকে বললাম যে যে আমরা দীক্ষা নিতে চাই। বাবা বললেন ঠিক আছে, তুমি দীক্ষা নেবে তাহলে ওখানে পূর্ণানন্দ মজুমদারের বাড়িতে আমি অমুক দিন থাকবো, অমুক দিন সকালবেলায় চলে আসবে। তো আমার ধারণা ছিল দীক্ষা নিতে হলে কিছু দিতে দিতে হবে এসব করতে, কারণ আমি দেখেছি অনেক জামা কাপড় টাকা পয়সা অনেক কিছু দিতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে কি কি নিয়ে আসতে হবে আমাকে। তো ও কি বললো, কিচ্ছু লাগবে না, খালি একটা হর্তুকি নিয়ে চলে আসবে। একটা হর্তুকি নিয়ে চলে গেলাম, আমাদের দীক্ষা হয়ে গেল। দীক্ষা হয়ে যাওয়ার পরে বাবা হারু ভাজির অজিত মামাকে বললো ওদের শিখিয়ে দাও কি করে জব করতে হয়, শিখিয়ে দাও। তো অজিত মামা আমাদেরকে ওনা শিখিয়ে দিল যে কি করে হাতে গুনে জব করতে হয়। তো সেই থেকেই বাবার কৃপা পেয়ে আসছি। আহ, আমি বাইরে বাইরে থাকার সুবাদে, বাইরে চাকরি করার সুবাদে খুব একটা যে বাবার সঙ্গ করতে পেরেছি তা না। আমি খুবই কম বাবার সঙ্গে সঙ্গ করতে পেরেছি। বাবা অনেকবার যখনই যেতাম বাবা বলতো যে বেনারসে এসো, বেনারসে এসো। কিন্তু বেনারস আমার যাওয়া হয়নি। বাবা আহ আজ পর্যন্ত আমি বেনারসে যাইনি, বাবা কোথায় থাকতেন আমি দেখিনি। তো এইবার বাবা চলে যাওয়ার পরে এইবার যাব, দেখবো কোথায় থাকতেন কি করতেন। তো বাবার তো আহ, অনেক ইয়ে আহ, আমরা অনেক আনন্দ করেছি সেই সময়। কিছুদিন আমার কলকাতায় পোস্টিং ছিল, সেই সময় এই বাবার যখন 110তম জন্মোৎসব 2005 সালে দেওঘরে
বাবার জন্মোৎসব হলো, সেইখান তখন আমরা সবাই গিয়েছিলাম। তো দুটো বাসে করে আমরা এখান থেকে ভক্তরা গিয়েছিলাম। যারা যারা ট্রেনে ফ্রেনে যাওয়ার অনেকে গেছিল, অনেক প্রায় 400-500 ভক্ত আমরা ওখানে গিয়েছিলাম। প্রচুর আনন্দ হয়েছিল এখানটায়। তো বাবা তখন খুব অ্যাক্টিভ ছিল, বাবার তখন গলার আওয়াজও অনেক ছিল। বাবা এরকম, বাবার কথা যেমন শেষের দিকে আর বোঝা যেত না কি বলছে, আরেকজনকে বলে দিতে হতো, বাবা আস্তে কথা বলতো। তখন বাবা খুব লাউডলি কথা বলতেন এবং খুব অ্যাক্টিভ, আরো ভীষণ অ্যাক্টিভ ছিলেন। তো আমরা সেই ইয়ে জন্মোৎসবের দিন আমরা সবাই বাবাকে প্রথমে চেয়ারে বসিয়ে চান করানো হবে। আমরা সবাই বলেছি যে এটা জলের মধ্যে সেন্ট ফেন্ট দিয়ে সেটা চান করানো। তো কেউ বললো না বাবার মাথায় জল দিও না, বাবার এতজন যদি ভক্ত মিলে আমরা বাবার মাথায় জল দিই তাহলে বাবার ঠান্ডা লেগে যেতে পারে। তো বাবার সবাই পায়ে জল দাও। তো আমরা সবাই বাবার পায়ে জল, একটা গামলার মধ্যে বাবার পাটা রাখলো না, আমরা সেইখানটায় সবাই মিলে এক এক করে বাবার পায়ে জল দিলাম। দিয়ে তারপরে সেই সময় দেখেছি অদ্ভুত ভাবে কিছু ভক্ত সেই যে বাবার পা ধোয়া জল সেইটা নিয়ে চরণামৃতে উপরে খাচ্ছেন। তো আমি খুব অবাক হয়ে যেতাম এরকম দেখে। তো তখনই ওই অসীমদা বললো যে আপনারা কেউ এই জলটা কিন্তু খাবেন না। বাবা অসীমদাকে বললো যে না করে খেতে। তো বাবা অসীমদা তাকে বললো। যাই হোক, ভক্তরা তো শোনে না, যে সেরকম যার ইচ্ছে হচ্ছিল খাচ্ছিল। তো সেভাবে বাবা হলো। তারপরে বাবা চান টান করলো। চান করার পরে বাবা কাপড় কাপড় ভালো করে পরে একটা স্টেজ মতো বানানো হয়েছিল, সেই স্টেজে বাবা বসলেন। বসে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে বাবাকে এক এক করে প্রণাম করলাম। আর বাবাকে প্রণাম যখন করলাম, বাবা সবাইকে হাতে একটা 10 টাকার নোট সবাইকে দিচ্ছিলেন। আর তার পাশে অশোকদা বসেছিল, অশোক বসুদাদা, অশোক বসুদা তার মধ্যে সেই নোটের মধ্যে লিখে দিচ্ছিলেন, গিফট ফ্রম গুরুদেব 8/8/2005 at লীলা আশ্রম দেওঘর। সেই নোট এখনো আমার কাছে আছে, এখনো আমি ওটা রেখে দিয়েছি। আমার ধারণা যে এই নোটটাই আমাকে আমার বাকি জীবনের যা প্রয়োজনীয় অর্থ সেটা নিয়ে আসবে। সেই নোটটা এখনো সুন্দরভাবে, একদম নতুন কর্পোরেট নোট, সেটা এখনো রাখা আছে। এই নোটটা আমি কখনো খরচা করবো না বলে রেখে দিয়েছি। তো তারপরে ওইখানে সবাই খুব আনন্দ হলো, অনেক লোকজন। একদিন আমার মধ্যে একদিন ইচ্ছে হলো যে আমি একটু ত্রিকুট পাহাড় যাবো। তো বাবাকে বললাম, বাবা আমি ত্রিকুট পাহাড় যাবো। বাবা বললো যাও। তো ত্রিকুট পাহাড় যাওয়ার জন্য ওখানে লীলা আশ্রমের বাইরে বেরিয়ে এসে কিছুই, কিভাবে যাব কি করব কিছুই তো নেই। কিন্তু বাবার এমন কৃপা, হঠাৎ করে একটা কোথার থেকে একটা ঘোড়ার গাড়ি চলে এলো, টাঙা চলে এলো। তাকে বললাম যে যাবে, বললো হ্যাঁ যাবো। সে আমাদের নিয়ে গেল। আমরা পাহাড় দর্শন করে, আমার সাথে আমার মিসেস ছিল, আমার 2 মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে দুজনই ছিল। আমরা গেলাম, গিয়ে ঘুরে এলাম পাহাড়ে। এই আজকে এই পর্যন্তই বলি, পরে আবার বলবো না।